হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আমি আজও তোমাদের জন্য একটা সুন্দর ড্রামার এক্সপ্লেন নিয়ে চলে এসেছি। তবে আজকের ড্রামা অন্য দিনকের ড্রামা থেকে কিছুটা ভিন্ন। অন্য দিনের ড্রামার ভিতর আমি তোমাদের হাসাই এবং রোমান্টিক ফিল দেই, তবে আজকের ড্রামাটি দেখার সময় তোমার মনের অজান্তে কখন চোখ দিয়ে পানি চলে আসবে তুমি বুঝতেই পারবা না। এখানে ড্রামাটির ডিটেলস বলে আমি সময় নষ্ট করতে চাই না, চলো আমরা সরাসরি ড্রামার ভিতর চলে যাই। ড্রামার শুরুতে আমরা আমাদের সুইট ফিমেল লিডকে দেখি, তার নাম কিয়ং। সে ডক্টরের কাছে এসেছে কারণ তার ব্রেন টিউমার হয়েছে। ডক্টর বলে দ্রুত সার্জারি না করলে জীবাণু ছড়িয়ে অনেক বড় কিছু হয়ে যেতে পারে। কিয়ং বলে সার্জারি থেকে রিকভারি হতে কতদিন সময় লাগতে পারে? ডক্টর বলে 1 সপ্তাহ মতো। এটা শুনে কিয়ং বলে আমার হাতে এত সময় নাই, আমি অফিস থেকে অলরেডি অনেক ছুটি নিয়ে নিয়েছি। ডক্টর রেগে বলে তোমার কাজ ইম্পর্টেন্ট নাকি লাইফ? সার্জারি না করলে তুমি বেশি হলে 3 মাস বেঁচে থাকবে, আর সার্জারি করলে 1 বছর জীবিত থাকতে পারবে। এটা শুনে কিয়ং আপসেট হয়ে চলে যাচ্ছিল, তখনই একটা হ্যান্ডসাম ছেলের সাথে তার ধাক্কা লাগে। ছেলেটাকে দেখে কিয়ং মনে মনে বলে ছেলেটা সত্যিই অনেক হ্যান্ডসাম। তখন ছেলেটি বলে আমি জানি আমি হ্যান্ডসাম, তবে আমি এখন কাজে অনেকটা বিজি আছি। ছেলেটি কিয়ং এর মনের কথা শুনতে পারছে, এর মানে আমরা বুঝতে পারি ছেলেটি কোনো সাধারণ মানুষ না। তার নাম মিয়ল এবং সে আমাদের আজকের ড্রামার মেইল লিড। এখান থেকে যাওয়ার সময় সে 3 পর্যন্ত কাউন্টডাউন করে। তখন আমরা দেখি হসপিটালে বহু রোগীদের নিয়ে আসা হয়। নিউজে দেখি একটা লোক 7 জনকে চাকু মেরে ঘায়েল করে এরপর সে নিজেকে শেষ করার চেষ্টা করে। আর আমাদের হিরো ওই 7 জন সহ কিলারটিকেও হসপিটালে নিয়ে এসেছে। যখন মিয়ল কিলারটির কাছে যাচ্ছিল তখন একটা ডক্টর বলে আপনি কোন ডিপার্টমেন্টের? মিয়ল ডক্টরটিকে হিপনোটাইজ করে ফেলে। এরপর সে যা বলে ডক্টরটি তাই মেনে নেয়। পরে মিয়ল ওই কিলারের কাছে যায় যে 7 জনকে চাকু মেরে নিজেকেও এমন ভাবে মারছে যে সে কোনোভাবেই বাঁচবে না। মিয়ল বলে তোমাকে তো এত সহজে মরতে দিব না, তোমাকে বহু সাজা পেয়ে মরতে হবে। এটা বলে সে কিলারটির গলা চেপে ধরলে কিলারটির জখম ঠিক হয়ে যায় এবং সে আস্তে আস্তে বেঁচে যায়। এরপর সে ছাদের উপরে গিয়ে একটা মেয়ের সাথে দেখা করে, তবে মেয়েটা কোনো সাধারণ মেয়ে না, সে একটা গডেস। গডেস বলে তুমি একটা প্রজাপতির মতো এবং সারা জীবন প্রজাপতির মতোই থাকবে। মিয়ল বলে আজ আমার জন্মদিন। গডেস বলে তুমি কোনো মানুষ না, তোমার আবার জন্মদিন কিভাবে হলো? তবে হ্যাঁ, আজ তুমি চাইলে দুনিয়ার ভিতর যে কোনো একটা মানুষের ইচ্ছা পূরণ করতে পারো। ওদিকে আমরা আমাদের হিরোইন কিয়ংকে দেখি, সে বাস স্টপে বসেছিল। তখনই তার কাছে তার বয়ফ্রেন্ড হান কল করে এবং আর্জেন্ট একটা রেস্টুরেন্টে দেখা করতে বলে। কিয়ং রেস্টুরেন্টে গেলে তখনই তার সামনে তার বয়ফ্রেন্ডের ওয়াইফ আসে এবং তার মুখে 1 গ্লাস পানি মেরে দেয়। আসলে কিয়ং এর বয়ফ্রেন্ড হান তাকে এতদিন ধোঁকা দিয়ে এসেছে, সে যে ম্যারিড এটা কিয়ং জানতো না। ওই সময় হানের ওয়াইফের পেটের ভিতর পেইন শুরু হয়। কিয়ং তাকে ধরে হসপিটালে নিয়ে যায় আর জানতে পারে হানের ওয়াইফ প্রেগন্যান্ট। এরপর কিয়ং অফিসে যায়, তবে লেট হওয়ার কারণে তার বস তাকে অনেক বকা দেয়। কিয়ং এমনিতেই হার্ট ছিল, সে রাগ করে আজও ছুটি নিয়ে অফিস থেকে চলে যায়। এরপর সে যখন রাত্রে বাসায় যাচ্ছিল তখন বৃষ্টি শুরু হয়। আশেপাশে সবার নিকটে ছাতা ছিল, তবে তার কাছে নাই। এটাতে সে অনেক বেশি আপসেট হয়। ওই সময় তার ছোট ভাই তাকে কল করে আর বলে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি $500 সেন্ড করে দাও। কিয়ং বলে আজ আমাদের বাবা মায়ের ডেথ অ্যানিভার্সারি, আর আজও তুমি তোমার বন্ধুদের সাথে বসে বাজিতে গেম খেলছো। এটা বলে সে ফোন কেটে দেয়। পরে কিয়ং একটা কেক কিনে নিয়ে বাসায় পৌঁছায়। আসলে তার বয়স যখন 10 বছর ছিল তখন তার বাবা মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল, তবে সে ইমোশনাল কন্ট্রোল করা শিখে গিয়েছিল। এজন্য অনেক কষ্ট পাওয়ার পরও তার কান্না আসে না। এরপর সে তার বাবা মায়ের ফটো সামনে রেখে কেক কাটে। তখন তার আন্টি তাকে কল করে যে আমেরিকায় থাকে। সে তার আন্টির সাথে ভালোভাবে গল্প করে, তবে এটা বলে না যে তার ব্রেন টিউমার হয়েছে। পরে সে ড্রিঙ্কস করতে করতে ছাদে যায়। তার বয়ফ্রেন্ড তাকে মেসেজ করে বলে আমি তোমাকে সবকিছু এক্সপ্লেন করব। এরপর লোনওয়ালার মেসেজ আসে, কারণ কিয়ং পড়াশোনা কমপ্লিট করতে টাকা লোন নিয়েছিল, তবে কিয়ং এর কাছে এখন কোনোই টাকা নাই। ওই সময় কিয়ং অনেকগুলো স্টার পোল্টে দেখে আর রাগের মাথায় উইশ করে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাক। ওদিকে আমাদের হিরো মিয়ল বসে বসে মানুষের উইশ শুনছিল আর ভাবছিল কার উইশ পূরণ করা যায়। তখন সে কিয়ং এর উইশ শুনতে পায় আর সে অবাক হয়ে ভাবে সবাই সবকিছু পাওয়ার জন্য উইশ করে, আর এই মেয়েটা পৃথিবী ধ্বংস হওয়ার উইশ করছে। তাই সে কিউরিসিটি হয়ে কিয়ং এর সাথে দেখা করতে চলে যায়। ওদিকে ডোরবেলের আওয়াজে কিয়ং এর ঘুম ভাঙে। কিয়ং দেখে ভোর 3টা বাজে, এখন বাসায় কে আসলো। যখন সে দরজায় উকি মারে তখন সে সুইজারল্যান্ডের একটা দৃশ্য দেখে অবাক হয়ে তাড়াতাড়ি দরজা খুলে দেয়। মিয়ল উকি মেরে বলে আমি তোমাকে সুইজারল্যান্ডের ভিউ এজন্য দেখিয়েছি যাতে তুমি ওটা দেখে দ্রুত দরজা খুলে দাও।
কিয়ং এর মনে পড়ছে সে গতকাল হসপিটালে তার সাথে ধাক্কা খেয়েছিল। এরপর মিয়ল জোর করে তার রুমে ঢুকে পড়ে এবং কেক দেখে বলে আজ আমার বার্থডে। কিয়ং তার বার্থডে উইশ করে। মিয়ল বলে জীবনের প্রথমবার কেউ আমার বার্থডে উইশ করলো। কিয়ং গোপনে পুলিশকে কল করতে গেলে মিয়ল তার ফোন অফ করে দেয় এবং বলে এসবে টাইম নষ্ট করো না, আমি এখানে তোমার উইশ পূরণ করতে এসেছি। তুমি কি সত্যিই চাও এই দুনিয়া ধ্বংস হয়ে যাক? এটা শুনে কিয়ং বলে এর মানে তুমি আমার পাশের বাসায় ছিলে, এজন্য আমার কথা শুনে ফেলেছিলে তাই না? তখন সে বাইরে যেতে গেলে মিয়ল পাওয়ার দিয়ে দরজা বন্ধ করে দেয়। এসবে আমাদের হিরোইন তো শকড হয়ে যায় আর বলে তুমি আসলে কে? কিয়ং বলে এসব বাদ দিয়ে তুমি তোমার পুরা উইশ বলো, আমি তোমার উইশ পূরণ করব। এমনিতে তো তুমি বেশি দিন বেঁচে থাকবে না। এরপর সে সামনে লাগানো ক্যালেন্ডারে 2 মার্চ মার্ক করে আর বলে মার্চ মাসের 2 তারিখে তোমার মৃত্যু হবে। এটা শুনে কিয়ং আরো বেশি শকড হয় আর মনে মনে বলে আমি হয়তো কোনো স্বপ্ন দেখছি। মিয়ল বলে তোমাকে ভাবার জন্য আরো কিছু সময় দেওয়া হলো যে তুমি সত্যিই চাও কিনা এই দুনিয়া ধ্বংস হয়ে যায়। এটা বলে মিয়ল বাসায় চলে যায় এবং বাসায় বসে কিয়ং এর স্বপ্নে চলে যায়। কিয়ং এর কাছে সবকিছু রিয়েল লাগছিল, তাই বলে তুমি আমার পিছনে পড়ছো কেন? মিয়ল বলে তোমার উইশ পূরণ করার জন্য আমি তোমার পিছনে আছি। এটা শুনতেই কিয়ং দৌড়ে রুম থেকে ভাগ দিয়ে যায়, তবে দরজা খুলতেই সে অবাক হয়ে যায় কারণ তার ঘরটা হাওয়ায় বানানো ছিল। মিয়ল বলে হয়তো তোমার কাছে জায়গাটা পছন্দ হয়নি। এটা বলে সে চুটকি বাজাতেই একটা সমুদ্রের কিনারে চলে আসে আর বলে এই দুনিয়ায় যখন কেউ মারা যায় তখন তার পিছনে আমার হাত থাকে। কিয়ং বলে তাহলে তুমি নিজেই কেন দুনিয়া ধ্বংস করছো না, আমার পারমিশন কেন নিচ্ছ? মিয়ল বলে এমন করার পারমিশন আমার নাই, আমি মানুষের উইশ পূরণ করতে পারি। তুমি যেহেতু উইশ করছো এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাক, আমি তোমার এই উইশটা পূরণ করতে চাই। তখনই কিয়ং এর ফোন বাজতে শুরু করে। মিয়ল বলে তোমার যাওয়ার সময় হয়েছে। এটা বলে সে তুড়ি মারলে সবকিছু নর্মাল হয়ে যায়। কিয়ং মনে করে এসব কিছু সে স্বপ্ন দেখেছে। তবে ক্যালেন্ডারের দিকে তাকালে ওই 2 তারিখে মার্ক করা দেখে আর রুমে মিয়লের পায়ের ছাপ দেখে সে বিশ্বাস করে নেয় এসব কিছু স্বপ্ন না বরং সত্যি ছিল। এরপর সে যখন অফিসে যাচ্ছিল তখন সে পুনরায় মিয়লকে দেখে না দেখার ভান করে। মিয়ল বলে তুমি চাইলে আমি তোমাকে বিনা সাজায় মৃত্যু দিতে পারি, কোনো কষ্ট হবে না। তবে সে তাকে ইগনোর করে ট্রেনে গিয়ে ওঠে। ট্রেনের ভিতর খুবই ভিড় ছিল, তাই কিয়ং রেগে বলে ট্রেনের সব লোক যদি গায়েব হয়ে যেত। তখনই ট্রেনের লাইট ফ্ল্যাশ করতে থাকে। ট্রেনের সব লোক কিছু সময়ের জন্য গায়েব হয়ে যায়। এটা দেখে কিয়ং মনে মনে ভাবে আমি হয়তো পাগল হয়ে যাচ্ছি। এরপর কিয়ং অফিস থেকে ফেরার সময় মনে মনে বলে যত সময় মৃত্যু আমাদের সামনে চলে না আসে তত সময় আমরা মৃত্যুকে ভয় পাই না। হঠাৎ কিয়ং এর মাথায় পেইন ওঠে আর সে রাস্তার মাঝখানেই বসে পড়ে। একটা ট্রাক ফুল স্পিডে তার দিকে এগিয়ে আসে। কিয়ং ভাবে এখানেই হয়তো আমার লাইফের সমাপ্তি। যখনই ট্রাকটি তাকে হিট করতে যাবে তখনই দুনিয়ার সময় থেমে যায়, সবকিছু স্থির হয়ে যায়। মিয়ল তার কাছে এসে বলে তুমি এখানে রাস্তায় মরতে চাও নাকি আমার হাত ধরতে চাও? কিয়ং তার হাত ধরে নেয়। তখনই 99 ডে কাউন্টডাউন শুরু হয়ে যায়, কারণ আজ থেকে 99 দিন কিয়ং তার সাথে থাকবে। হয়তো কিয়ং 99 দিন বেঁচে থাকবে ক্যালেন্ডারের ডেট অনুযায়ী। এরপর মিয়ল সবকিছু নর্মাল করে দেয় এবং কিয়ংকে নিয়ে যায়। পরে তাদের দুজনকে একটা কফি শপে দেখি। কিয়ং তার ব্যাপারে জানতে চায় কারণ কিয়ং এখনো এসব কিছু বিশ্বাস করতে পারছিল না। মনে করছিল এসব কিছু তার ব্রেন টিউমারের জন্য হচ্ছে। মিয়ল পাওয়ার দেখানোর জন্য পুরো রেস্টুরেন্টের লাইট অফ করে দেয়। কিয়ং বলে এসব কিছু তো বিদ্যুতের প্রবলেমের জন্য হতে পারে। এরপর মিয়ল ওখানকার সমস্ত ফোন সুইচ অফ করে দেয়। কিয়ং বলে এটা যান্ত্রিক ত্রুটির জন্য হতে পারে। এরপর কিয়ং আকাশের দিকে তাকালে অনেকগুলো তারা ভেঙে পড়তে দেখে এবং এখানে সবাই এটা দেখতে পায়। কিয়ং সবকিছু বিশ্বাস করে নেয় এবং তাড়াতাড়ি সবকিছু নর্মাল করতে বলে। মিয়ল সবকিছু নর্মাল করে দেয় আর বলে মনে রেখো তুমি একটা খারাপ গডের সাথে আছো। মিয়ল চলে যাচ্ছিল, কিয়ং তার হাত ধরে আর বলে তুমি বলেছিলে তোমার হাত ধরলে আমার ব্রেন টিউমারে যন্ত্রণা করবে না, আর সত্যি আমার যন্ত্রণা করে না। মিয়ল তার হাতে একটা ব্রেসলেট পরিয়ে দেয় আর বলে এটা থাকলে তোমার একটুও পেইন করবে না, তবে এটা প্রতিদিন আমার কাছে এসে চার্জ করতে হবে, না হয় পেইন করবে। এরপর কিয়ং তাড়াতাড়ি বাসায় চলে যায় তার বান্ধবীকে সবকিছু বলার জন্য। তবে তার বান্ধবী জিনা অনেক বেশি আপসেট ছিল কারণ তার লেখা স্টোরি কেউ পছন্দ করে না। এর জন্য জিনা বাঁচতে চায় না, আসলে সে একটা স্টোরি রাইটার। তাই কিয়ং আর তাকে এই ব্যাপারে কিছুই বলে না, তাকে বুঝিয়ে মোটিভেট করে এবং পুনরায় স্টোরি লিখতে বলে। এরপর কিয়ং সুপারমার্কেটে চলে যায় হাবিজাবি কিনতে। তখন ওই ডক্টর তাকে কল করে বলে মেডিসিন নিয়ে যাও, না হয় ব্রেন টিউমারে কিন্তু অনেকটা ব্যথা উঠতে পারে। কিয়ং তার ব্রেসলেটের দিকে তাকিয়ে বলে এখন আর আমার মেডিসিনের প্রয়োজন নাই, আমার পেইন হয় না। ওদিকে গডেস হসপিটালে ছিল। তখন একটা লেডি বলে এই দুনিয়া খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। তখনই ওখানে মিয়ল আসে। ওই লেডি সেম কথা মিয়লকেও বলে বাইরে চলে যায়। মিয়ল গডেসকে বলে তুমি আমার উপর রেগে আছো নাকি? তুমি তো আমাকে বলেছিলে একটা মানুষের উইশকে পূরণ করতে, আরে শেষে এই দুনিয়া যেন ধ্বংস হয়ে যাক। গডেস বলে দুনিয়া শেষ হয়ে গেলে কোনো বাগান থাকবে না, আর বাগান না থাকলে প্রজাপতিও থাকবে না, এমনকি বাগানের মালিও থাকবে না।
ডিয়ার, এখানে প্রজাপতি বলতে মিউলকে বোঝানো হয়েছে, বাগান বলতে দুনিয়ার মানুষকে বোঝানো হয়েছে, আর মালি বলতে গডেসকে বোঝানো হয়েছে। গডেস বলে তুমি যেটা ইচ্ছা সেটাই করতে পারো, তবে ভুল কিছু করলে কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। ওদিকে কিয়ং এর কাছে তার এক্স বয়ফ্রেন্ড হানের মেসেজ আসে আর বলে আমি তোমার অফিসে আছি। এটা দেখে কিয়ং দ্রুত অফিসে যায়। অফিসে হান একটা সাইনবোর্ড নিয়ে সবাইকে বলে কিয়ং আমার সাথে জোর করে রিলেশন করেছে, এজন্য আমার ওয়াইফ আমার উপরে রেগে গিয়েছে। কিয়ং রেগে বলে তুমি আমার সাথে চিট করেছো, আমি যদি জানতাম তোমার ওয়াইফ আছে তাহলে কখনো রিলেশন করতাম না, তোমার মরে যাওয়া উচিত। হান তখন আরো বেশি বলতে থাকে, ইভেন কিয়ং এর মরা বাবা মায়ের কথাও টেনে তোলে। ওই সময় চা নামের একটা এমপ্লয়ি ওখানে আসে আর হানকে ধাক্কা মেরে দরজার বাইরে পাঠিয়ে দেয়। এর ভিতরে ওখানে হানের ওয়াইফ চলে আসে আর বলে হানই মিথ্যা বলেছে, আমি তার লাইফে থাকা সত্ত্বেও সে কিয়ংকে ধোকা দিয়েছে। এটা বলে সে হানের চুল ধরে টানতে টানতে নিয়ে যায়। রাত্রে যখন কিয়ং বাসায় যাচ্ছিল তখন সে রাস্তা পার হতে ভয় পাচ্ছিল, তার ওই ইনসিডেন্টের কথা মনে পড়ছিল। তখনই মিওল ওখানে আসে এবং তার হাত ধরে রাস্তা পার করায়। মিওল বলে তুমি দুনিয়া ধ্বংস করতে চাও কিনা বলো। কিয়ং বলে আমি যদি মরার আগ পর্যন্ত আমার উইশ না বলে মারা যায় তাহলে কেমন হবে। মিওল বলে এটাতে তোমার মৃত্যু সহজ হবে, পেইন হবে না, তবে তোমার সব থেকে আপন কেউ মারা যাবে। কিয়ং বলে তুমি এটা আমাকে আগে বলনি কেন। এটা বলে সে অনেকটা রেগে যায় আর মিওলকে ধোঁকাবাজ বলে। তখন মিওল তাকে ওই সিচুয়েশনে নিয়ে আসে যখন সে ট্রাকের সামনে পড়েছিল। কিয়ং খুবই ভয় পেয়ে যায় আর বলে আমাকে বাঁচাও। মিওল তাকে বাঁচিয়ে সবকিছু নর্মাল করে দেয়। কিয়ং তাকে কষে একটা থাপ্পড় মারে। মিওল বলে এটাতে আমার কোনো দোষ নেই, তুমি দুনিয়া ধ্বংস করার উইশ করেছিলে আর এটা আমি পূরণ করতে চাই। এটা বলে সে ওখান থেকে চলে যায়। কিয়ং বাসায় এসে তার ভাইকে দেখে জড়িয়ে ধরে, কারণ সে তার ভাইকে সব থেকে বেশি ভালোবাসত। আর মিওল বলেছে সে যদি তার উইশ না করে মারা যায় তাহলে তার সব থেকে আপনজন মারা যাবে, অর্থাৎ তার ভাই। ওদিকে গডেস খুবই অসুস্থ হয়ে যায়। একটু সুস্থ হওয়ার পর মিওল তার সাথে দেখা করতে যায়। মিওল বলে তুমি কেমন দুর্বল গডেস যে সবসময় রোগা হয়ে থাকো। গডেস বলে দুনিয়ার মানুষ আমার উপর বেশি বেশি দোয়া করে, এজন্য হয়তো এমনটা হয়। আর তুমি যে মেয়ের পিছনে উইশ পূরণ করার জন্য ভাগছো, ওই মেয়েটা কখনো চাইবে না এই দুনিয়া ধ্বংস হয়ে যাক। মিওল বলে আমি তাকে দিয়ে এই উইশটা পূরণ করিয়ে ছাড়বো। এরপর দেখি কিয়ং জীবিত থাকতে তার মৃত্যুবার্ষিকীর জন্য ফটো তুলতে গিয়েছিল। মানে সে মারা যাওয়ার পর সবাই এসে তার ওই ফটোর উপরে ফুলের মালা চড়াবে। ওখানে আমাদের হিরো মিওল পৌঁছে যায়। তাকে দেখে কিয়ং বলে তুমি কি আরো থাপ্পড় খাওয়ার জন্য এখানে এসেছো। মিওল বলে তুমি কি লোকদের কাছে এভাবে থাপ্পড় মেরে সরি বলো। ফটো কমপ্লিট হওয়ার পর কিয়ং চলে যাচ্ছিল, মিওল তার পিছু পিছু যায়। কিয়ং বলে তুমি খুবই স্বার্থপর, নিজের স্বার্থের জন্য সবকিছু করো। মিওল বলে এটা তোমার ভুল ধারণা, আমি নিজের থেকে মানুষদের বেশি খেয়াল রাখি, এজন্য তো তুমি থাপ্পড় মারার পরও আমি তোমার ব্রেসলেট রিচার্জ করতে এসেছি। এরপর মিওল তার হাত দিলে কিয়ং তার হাতে হাত রেখে রিচার্জ করে। তখনই আশেপাশের লাইটগুলো ফ্ল্যাশ করতে থাকে। কিয়ং বলে এটা কি তুমি করছো। মিওল বলে না, তবে ওটা আমার জন্য হচ্ছে। আমার আশেপাশের জিনিস আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় কারণ আমি মৃত্যুর গড। মিওল চলে যাওয়ার পর কিয়ং এর নিকটে তার বয়ফ্রেন্ড হান আসে আর কিয়ংকে জড়িয়ে ধরে সরি বলে সবকিছুর জন্য আমার দোষ, তবে আমি তোমাকে অনেক ভালোবাসি। কিয়ং তাকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, এসবে কিয়ং এর ওই ফটোটা পড়ে ভেঙে যায়। তখনই ওখানে আমাদের হিরো চলে আসে আর হানের কলার ধরে বলে তুমি কি হানকে মেরে ফেলার উইশ করতে চাও। কিয়ং বলে না, আমি আমার উইশ এই বেয়াদবের উপর নষ্ট করতে চাই না। মিওল বলে ওকে হানি ঠিক আছে, তুমি একে আমার উপরে ছেড়ে দাও। আর হানি তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও, আমি তোমার জন্য মজার মজার রান্না করে এসেছি। মানে মিওল এমন ভাবে কথা বলতে থাকে যেন কিয়ং মিওলের ওয়াইফ। কিয়ং বলে তুমি আমাকে হানি বলছো কেন। তখনই ওখানে কিয়ং এর ভাই লাঠি নিয়ে চলে আসে আর বলে এই ছেলেটা তোমাকে ডিস্টার্ব করে তাই না, আপু তুমি বাসায় যাও, আমি একে সাইজ করছি। এটা বলে সে হানকে তাড়িয়ে নিয়ে যায়। এরপর কিয়ং যখন ওই ফটো ফ্রেমের কাজগুলো তুলতে যায় তখন তার আঙ্গুলটা কেটে যায়। মিয়ং তার কাটা আঙ্গুলে হাত দিয়ে তার জখম তখনই ঠিক করে দেয় আর বলে আমি চাই না তুমি কোনো সময় ব্যথা পাও। এটা বলে সে চলে যাচ্ছিল। কিয়ং বলে আমরা আমাদের উইশের কথা বলে সবসময় একসাথে থাকতে পারি না। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিয়ং এর বাবা মা যখন মারা গিয়েছিল তখন তারা দুই ভাই বোন অনেক ছোট ছিল। এরপরও তাদের দায়িত্ব পরিবারের কেউ নিতে রাজি ছিল না, একমাত্র কিয়ং এর খালামণি তাদের দুজনের দায়িত্ব নিয়েছিল। বর্তমানে দেখি আবেগের বশে কিয়ং তো মিওলকে একসাথে থাকতে বলেছিল, তবে এটা মিওল সিরিয়াসলি নিয়েছে এবং সে আগে কিয়ং এর রুম কবজা করে নিয়েছে। কিয়ং তাকে বলতে যায় এটা আমি এমনি বলেছিলাম, তবে দরজা খুললেই সে পুরাই অবাক হয়ে যায়
কারণ মিওল তার বাড়ি কিয়ং এর বাড়ির সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে। কিয়ং মিওলের ঘরে যায়। মিওলের ঘরটা ছিল অনেক বড়। এত বড় ঘর দেখে কিয়ং তো খুশিতে লাফালাফি করতে থাকে আর বলে, তুমি কোন রুমে ঘুমাও? মিওল বলে, আমি তো মানুষ না, আমার ঘুমানো লাগে না। কিয়ং বলে, তাহলে আমাকে ঘুমানোর জন্য একটা রুম দাও। মিওল বলে, যে রুম ফাঁকা আছে ওটা নিয়ে নাও। কিন্তু কিয়ং যে রুম খুলে ওই রুম দেখে সে শকড হয়ে যায়, কারণ প্রতিটা রুমে মিওল ছিল। এরপর কিয়ং এর ভাই এসে কিয়ংকে জোরে জোরে চিল্লিয়ে ডাকতে থাকে। কিয়ং শকড হয়ে বলে, তোমার বাড়িতে আমার ভাই কিভাবে আসলো? মিওল বলে, তোমার ভাই তোমার বাড়িতে এসেছে, ছাদে গিয়ে দেখো। কিয়ং ছাদে গিয়ে দেখে তার ভাই খালামণির সাথে ভিডিও কলে কথা বলছে। খালামণি বলে, আমি কিছু টাকা পাঠাচ্ছি, তোমরা দুজন ভাগ করে নিও। কিয়ং এর ভাই বলে, আচ্ছা আপু, তোমার সাথে যে ছেলেটি ছিল ওই ছেলেটি কোথায়? এটা বলে সে রুম চেক করতে থাকে। কিয়ং মনে করে আজ আমার ভাই মিওলের ব্যাপারে সবকিছু জেনে যাবে, কারণ তার ঘরের সাথে আমাদের ঘর তো অ্যাডজাস্ট করা। তবে কিয়ং এর ভাই যখন কিয়ং এর রুম ওপেন করে তখন সে ওই রুমে মিওলকে বসানো দেখে। এটা দেখে তো কিয়ংও শকড হয়ে যায়। এরপর তারা তিনজন একসাথে বসে গল্প করে। কিয়ং এর ভাই বারবার মিওলের দিকে তাকায় আর মনে মনে বলে, ছেলেটাকে দেখে বড় লোক লাগছে, আমার বোনের সাথে হয়তো পারফেক্ট হবে। পরে সে মিওলের সাথে বসে অনেক সময় গল্প করে এবং অনেক বেশি ড্রিঙ্কস করে। ড্রাঙ্ক অবস্থায় কিয়ং এর ভাই বলে, আমি তোমাকে জিজু বানাতে রাজি আছি, তুমি আমার আপুকে দেখে রাখবে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। মিওল কিয়ংকে বলে, তুমি মনে হয় তোমার ভাইকে সব থেকে বেশি ভালোবাসো, তাই না? কিয়ং বলে, খবরদার, আমার ভাইয়ের দিকে তুমি নজর দিবে না। পরে কিয়ং ঘুমিয়ে পড়ে আর মিওলও লাইট অফ করে ঘুমানোর চেষ্টা করে। পরের দিন সকালে কিয়ং একটা কন্ট্রাক্ট লিখে। প্রথমে লিখে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার ব্রেন টিউমারের জন্য ব্যথা না হয়। দ্বিতীয়, আমি তোমার কাছে পৃথিবী ধ্বংস করার উইশ করব। তৃতীয়টি হলো, আমি যদি পৃথিবী ধ্বংস করার উইশ না করি তাহলে আমার সব থেকে প্রিয় মানুষটি মারা যাবে। তৃতীয় নম্বরটা লিখতে গিয়ে সে চিন্তা করে, আমি যদি উইশ না করি তাহলে আমার ভাই মারা যাবে, আর যদি আমি উইশ করি তাহলে পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে, আর যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে তো আমার ভাই এমনিতেই মারা যাবে। মিওল বলে, এটা তোমার আগেই ভাবা উচিত ছিল, তুমি তো জানো এই পৃথিবীর ভিতর তোমার ভাইও আছে। এরপর সে অফিসে বসে কম্পিউটার অন করে ওসব চিন্তা করছিল। তখনই তার কম্পিউটারে আপনা আপনি টাইপিং হয় আর লেখা ওঠে, তোমার গ্যাসের চুলা বন্ধ করে যাওনি কেন? আমি ওটা কিভাবে বন্ধ করব বুঝতে পারছি না। এর মানে এটা করেছিল মিওল। এটা দেখে সে দ্রুত বাসায় চলে যায়, যে দেখে মিওল অলরেডি সেটা অফ করে রেখেছে আর ওখানে একটা নোটে লিখে রেখেছে, আমি বাসা থেকে বের হচ্ছি, তুমি পরে আমাকে থ্যাঙ্কস দিয়ে দিও। এটা দেখে কিয়ং বলে, তাহলে আমাকে ডেকে আনার মানে কি ছিল? পরের সিনে কিয়ংকে একটা লেখকের দাদার ফিউনারেলে দেখি। ওখান থেকে ফেরার সময় তার সাথে গডেসের ধাক্কা লাগে। তখন তার মনে পড়ে যেদিন তার বাবা মা মারা গিয়েছিল ওই দিন সে মিওলকে ওখানে দেখেছিল। এরপর যখন কিয়ং বাসের জন্য অপেক্ষা করছিল তখনই ওখানে আবারও গডেস চলে আসে আর তার হাতের ব্রেসলেট দেখে বলে, এটা দেখতে অনেক সুন্দর, তুমি এটা কোথা থেকে নিয়েছো? তখনই ওখানে মিওল চলে আসে আর কিয়ংকে বলে, চলো এখান থেকে। কিয়ং তাকে থামিয়ে বলে, আমি তোমাকে আমার বাবা মায়ের ফিউনারেলে দেখেছিলাম, ওখানে আরেকটি মহিলা মারা গিয়েছিল, তুমি ওই মহিলাটিকে দেখে প্রচন্ড কান্না করছিলে। এই কথাটি শুনে প্রধান গডেসও হেসে দেয়। একটু পর ওখানে বাস চলে আসে আর সেই বাসে উঠে গডেস ওখান থেকে চলে যায়। বাসায় ফিরে বারবার কিয়ং মিওলকে বলে, তুমি ওই দিন কান্না করছিলে কেন? ওই মহিলাটি তোমার কে ছিল? প্রথমে মিওল না বলতে চাইলেও কিয়ং এর জোরাজোরিতে সে বলে দেয়, ওই মহিলাটি দেখতে আমার মায়ের মতো ছিল, তাই কান্না করছিলাম। এটা শুনে কিয়ং তাকে খ্যাপানো শুরু করে দেয়। তবে তার খ্যাপানো এখানে শেষ হয় না। পরের দিন যখন সে গডেসের কাছে যায় তখন গডেস বলে, এর মানে আমি যেদিন মারা গিয়েছিলাম ওই দিন তুমি এতটা কান্না করেছিলে, আবারও আমি যখন মারা যাব তখন তুমি আবার জোরে জোরে কান্না করো না। এগুলো বলে সে তাকে অনেক খ্যাপাতে থাকে। পরের সিনে দেখি কিউলকে অফিসে অনেকগুলো গল্প কম্পিউটারে লিখতে দেয়। কিয়ং ওগুলো নিয়ে সিইও কে বলতে যায় আর যে দেখে সিইওর চেয়ারে মিওল বসে আছে। কিয়ং বলে, তোমার জন্য আমাকে এত কাজ দিয়েছে, এখন তুমি এগুলো লিখে দাও। মিওল বলে, আমি টাইপিং করতে পারি না। কিওল বলে, তুমি তো সেদিন বাড়িতে বসে আমার কম্পিউটারে টাইপিং করছিলে, আর সেই পাওয়ার কোথায় গেল? কিছুক্ষণ পর কিয়ং তাকে বলে, আমি যে তোমাকে আমার বাবা মায়ের ফিউনারেলে দেখেছিলাম ওটা আমার মনে ছিল না, তবে ওই মেয়েটির সাথে ধাক্কা লাগার পর আমার সবকিছু মনে পড়ে গিয়েছিল। এটা শুনতেই মিওল গডেসের কাছে যায় আর বলে, তুমি তাহলে কিয়ং এর ওসব কথা মনে করে দিয়েছো? গডেস বলে, আমি দেখেছি তুমি দিন দিন কিয়ং এর প্রতি দুর্বল হয়ে যাচ্ছ, এমনটা চলতে থাকলে তুমি তো কিয়ংকে মরতে দিবে না। মিওল বলে, কিয়ং এর মৃত্যু তার ভাগ্যে লেখা আছে, আমি তাকে কেন আটকাবো? গডেস বলে, কারণ তুমি তাকে লাইক করা শুরু করে দিয়েছো। এটা শুনে সে রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর সে সোজা বাড়িতে গিয়ে কিয়ংকে বলে, যদি তুমি তোমার উইশ কনফার্ম না করো তাহলে আমি তোমার ব্রেসলেট আর চার্জ করবো না। আমি তোমার উইশ পূরণ করে সারা জীবনের জন্য চলে যাব, এরপর তুমি মরো নাকি বাঁচো এটা দেখতে যাব না। কিয়ং তার কথা শুনে
অনেকটা আপসেট হয়ে যায়। তখনই কিয়ং এর ব্রেনের টিউমারের পেইন শুরু হয়ে যায়। কিয়ং পেইনে ছটপট করে এবং তার হাতটা এগিয়ে দিয়ে বলে, প্লিজ আমাকে রিচার্জ করে দাও। মিওল বলে, তুমি আগে উইশ বলো, না হয় আমি রিচার্জ করব না। তবে কিয়ং অনেক জিদ্দি ছিল, সে পেইনে ছটপট করে, এরপরও সে উইশ করে না। তাকে কষ্ট পেতে দেখে মিওল তার হাত ধরে রিসার্চ করে দেয় আর বলে, এরপর আমি তোমাকে আরো বেশি কষ্ট দিব যাতে দুনিয়া ধ্বংস হওয়ার উইশ তোমার মুখ দিয়ে বের হয়ে আসে। কিয়ং বলে, তাহলে তুমি দেখো আমি কি করতে পারি। এটা বলে সে ছাদ থেকে লাফ দিয়ে দেয়। তবে সময় মতো মিওল তার হাত ধরে ফেলে এবং তাকে বাঁচিয়ে নেয় আর তাকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি, এটা তুমি কি করছো? কিয়ং বলে, আমি জানি তুমি আমাকে মরতে দিবে না, কারণ আমি মারা গেলে তুমি পৃথিবী ধ্বংস করতে পারবে না। তুমি বলেছিলে আমি উইশ না করে মারা গেলে দুনিয়া ধ্বংস হবে না, তবে আমার প্রিয় মানুষটি মারা যাবে। আজ থেকে আমি তোমাকে দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসবো। তাহলে আমি উইশ না করে মারা গেলে আমার সব থেকে প্রিয় মানুষটি মারা যাবে আর তুমিই হবে আমার সেই প্রিয় মানুষ। তাহলে পৃথিবীও ধ্বংস হবে না, আমার ভাইও মারা যাবে না। মানে কিয়ং এখানে মিওলকে মারার প্ল্যান বানিয়েছে। মিওল বলে, আমিও চাই তুমিও আমাকে পৃথিবীর সবার থেকে বেশি ভালোবাসো। মিওল মনে মনে ভাবে, কিয়ং আমাকে ভালোবাসলে অবশ্যই সে আমাকে মরতে দিবে না, সে পৃথিবী ধ্বংস হয়ে যাবার উইশ করবে। এই সিনটা তোমাদের কনফিউশন মনে হলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। কিয়ং যাওয়ার সময় বলে, তুমি আজকে যেটা বলেছো এটা আমি কখনোই ভুলবো না। এরপর ঘুমানোর সময় কিয়ং বলে, তোমার তো ঘুম হয় না, তবে তুমি তো আমার সাথে শুয়ে ঘুমানো নাটক করতে পারো। তারা দুজন এক বেডে একসাথে ঘুমায়। কিয়ং এর অল্প সময়ের ভিতরে ঘুম চলে আসে। তবে মিওল তো ঘুমায় না, সে শুয়ে কিয়ং এর ঘুমান্ত ফেসটা এক নজরে দেখতে থাকে। তাকে টাচ করতে খুবই ইচ্ছা করে, তবে তখন তার গডেসের কথা মনে পড়ে। গডেস তাকে বলেছিল, তুমি কিয়ং এর প্রতি দিন দিন উইক হয়ে যাচ্ছ, তাই মিয়ং আর তাকে টাচ করে না। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। পরের দিন ওই মহিলাটির সাথে মিওলের আবারও দেখা হয়। আজও ওই মহিলাটি বলে, খুব শীঘ্রই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তাই পরের জন্মের জন্য আমাদের ভালো কাজ করা উচিত। মিওল বলে, পরের জন্ম বলতে কিছুই নেই, মানুষের জন্ম একবারই হয়, তাই যা ভালো কাজ করার এই জন্মেই করে নেন। ওদিকে কিয়ং তার বান্ধবীকে বলে, আমি একটা ছেলেকে দুনিয়ার ভিতর সব থেকে বেশি ভালোবাসতে চাই, তার প্রেমে পাগল হতে চাই, এখন আমার কি করা লাগবে? বান্ধবী তাকে নানা প্রশ্ন করতে থাকে, কে ওই ছেলেটি এভরিথিং। কিয়ং বলে, সেটা আমি তোমাকে 3 মাস পরে জানাবো। বান্ধবী বলে, তুমি প্রতিদিন ঘুমানোর আগে ওই ছেলেটির ফটো দেখে ঘুমাবে। এভাবে যদি কোনোদিন ওই ছেলেটা তোমার স্বপ্নে চলে আসে তাহলে বুঝে নিও তার সাথে তোমার রিলেশন হবে। বাসায় ফেরার সময় মিওল বলে, আজ আমি বহু লোকের মাইন্ড পড়ে জানতে পেরেছি মানুষ নিজেকেই অনেক ভালোবাসে, তাই আমি চাই তুমি নিজের থেকে আমাকে বেশি ভালোবাসো যাতে তুমি আমার জন্য সবকিছু করতে পারবে। এরপর ঘুমানোর আগে কিয়ং বলে, আজ ঘুমানোর পর তুমি আমার স্বপ্নের ভিতরে আসবে। ঘুমানোর পর আমরা দেখি মিওল কিয়ং এর স্বপ্নের ভিতরে এসেছে। এরপর স্বপ্নের ভিতর মিওল তাকে দুনিয়ার সমস্ত সুন্দর জায়গায় নিয়ে যায়। তবে এসব জায়গা কিয়ং এর ভালো লাগছিল না, তাই বলে, আমি তোমার দুনিয়াতে যেতে চাই। মিওল তাকে তার দুনিয়ায় নিয়ে যায়। জায়গাটি খুবই সুন্দর ছিল, ফুল দিয়ে ভরা। তবে মিওল যে জায়গাটিতে পা রাখছিল ওই জায়গাটি ধ্বংস হয়ে যাচ্ছিল। এর মানে মিওলের জীবনটা খুবই কষ্টের ছিল। এটা দেখে কিয়ং অনেকটা শকড হয়ে যায়। এরপর কিয়ং যখন মিওলের দিকে এগিয়ে যাচ্ছিল তখন ওই ধ্বংস হওয়া ফুলগুলো গাছগুলো নতুন করে জীবন পাচ্ছিল। কিয়ং মিওলের কাছে গিয়ে তার হাতটা ধরে, মিওল তার হাতটা সরিয়ে নেয়। এরপর কিয়ং এর মাইন্ড ফিরে আসে, মানে তার স্বপ্ন ভেঙে যায়। পরের দিন সকালে কিয়ং বলে, গতকালকে তুমি আমাকে স্বপ্নে নিয়ে গিয়েছিলে, এজন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। মিওল বলে, তোমার কি যোগ্যতা আছে আমাকে ক্ষমা করার? কিওল বলে, আমার যোগ্যতা হলো আমি তোমাকে ভালোবাসতে চাই। এরপর কিয়ং এর ভাই কিয়ং এর কাছে এসে টাকা চায়। কিয়ং বলে, তুই কি কখনো লাইফ নিয়ে সিরিয়াস হবি না? আমি মরে গেলে তুই কি করে খাবি? এটা শুনে তার ভাই রেগে ওখান থেকে চলে যায়। এরপর আমরা মিওল আর কিয়ংকে একসাথে দেখি। কিয়ং বলে, আজ আমি সিরিয়াসলি উইশ করছি, আমার উইশ তুমি যেন মরে যাও। মিওল হাসতে হাসতে গান বের করে নিজের গলায় নিজে শুট করে, তবে গুলি বের হয় না। তাই মিওল বলে, আমি যদি নিজেকে শেষ করতে পারতাম তাহলে কবেই শেষ করে দিতাম। এটা বলে সে রাগ করে ওখান থেকে চলে যায় আর বলে, আমি তোমাকে পৃথিবীর কোটি কোটি মানুষের মতো সেম ভাবে দেখি, তুমি একটা সাধারণ মানুষ, আমার কাছে তোমার কোনো মূল্য নেই। ওদিকে কিয়ং এর কাছে হসপিটাল থেকে কল আসে আর বলা হয় তোমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, এখন সে হসপিটালে আছে। কিয়ং ছুটে গেলে দেখে তার ভাই তার বন্ধুকে কল করে বলছে, আমি আপুকে অ্যাক্সিডেন্টের কথা বলেছি টাকা নেওয়ার জন্য। তবে সে এদিকে ফিরলে দেখে তার সিস্টার সমস্ত কথা শুনে নিয়েছে। সে কিয়ং এর পিছু পিছু যায় তাকে মানাতে, তখন কিয়ং এর ডক্টর তাকে আটকায় এবং ভাইকে সমস্ত কথা বলে দেয়, বলে তোমার বোন এই দুনিয়াতে বেশি দিন নেই। ওদিকে হসপিটাল থেকে বের হওয়ার সময় কিয়ং এর সাথে মিওলের দেখা হয়। মিওল এখানে একটা ক্রিমিনালের সাথে দেখা করতে এসেছিল। ক্রিমিনাল মিওলকে দেখতেই একটা নাইফ নিয়ে ছুটে আসে তাকে মারার জন্য, তবে কিয়ং সামনে গিয়ে তাকে বাঁচাতে যায়।
মিওল ছুরিটা ধরে নেয় আর ক্রিমিনালকে হিপনোটাইজ করে ফেলে। ক্রিমিনাল হিপনোটাইজ হয়ে নিজের চাকু দিয়ে নিজেকেই শেষ করে দেয়। এসব দেখে ওখানকার সমস্ত লোক একদম নিস্তব্ধ হয়ে যায়। কিয়ং তার হাতে জখম দেখে অস্থির হয়ে পড়ে। এরপর সে দেখে ওই জখম আপনা আপনি ঠিক হয়ে যাচ্ছে। মিওল কিয়ংকে বলে, তুমি একটু আগে আমাকে উইশ করেছিলে মরার জন্য, তাহলে বাঁচাতে আসলে কেন? কিয়ং বলে, আমি তোমাকে কেন বাঁচিয়েছি এটা আমি বলতে পারবো না। তখন আমার যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। ওদিকে সবাই ক্রিমিনালটিকে বাঁচানোর জন্য নিয়ে যাচ্ছিল, তবে কি ঘটেছে এটা কেউই বলতে পারে না, কারণ মিওল সবার মাইন্ড থেকে ওই ঘটনা মুছে দিয়েছে। তখনই ওখানে কিয়ং এর ভাই ছুটে আসে আর কিয়ংকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বলে, আপু আমি অনেক সরি, আমি কখনো ভাবতেও পারিনি আমার বোন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তুমি আমাকে ক্ষমা করে দিও। তার কান্না কেউই থামাতে পারছিল না। মিওল বলে, আমি অনেক আগে থেকেই জানি তোমার বোনের ব্রেন টিউমার হয়েছে। কিয়ং এর ভাই তখন মিওলকে জড়িয়ে ধরে আর বলে, তুমি অনেক ভালো, তুমি সবকিছু জেনেও আমার বোনের পাশে আছো। এটা বলে সে মিওলের হাতে কিয়ংকে তুলে দিয়ে কান্না করতে করতে ওখান থেকে চলে যায় আর ভাবে, এখন থেকে আমি কাজ করব, বোনকে আর কষ্ট দিব না। এরপর সে একটা দোকানে কাজের জন্য যায় এবং ওই দোকানেই সে পার্ট টাইম কাজ পেয়ে যায়। মিওল কিয়ংকে বলে, ওই গুন্ডারা আমাকে মারতে আসার সময় তুমি কেন সামনে এসে আমাকে বাঁচিয়েছিলে? কিয়ং বলে, ওটার উত্তর আমি জানি না, তুমি বিভিন্ন মানুষের কাছে গিয়ে তাদের অনুভূতি এবং ইমোশনাল বোঝার চেষ্টা করো। কিয়ং তো অন্য মানুষের ইমোশনাল বোঝার জন্য বলেছিল, তবে মিওল কিয়ংকে ফলো করতে থাকে তার ইমোশনাল রিড করার জন্য। কিয়ং যেখানে যায় মিওল তার পিছু পিছু যায়, এমনকি তার অফিসে গিয়েও তাকে ডিস্টার্ব করতে থাকে। বাসায় ফেরার সময় মিওল বুঝতে পারে কিয়ং অনেক ক্লান্ত আছে, তাই কিয়ংকে বলে, এই লোকটি সামনের স্টেশনে নেমে যাবে, তুমি ওখানেই বসে পড়ো। কিয়ং সিট পেয়ে অনেক খুশি হয়ে যায়। মিওল বলে, দেখছো আমি তোমার মন পড়ে বুঝে ফেলেছি, তুমি অনেক ক্লান্ত আছো। পরের দিন মিওল গডেসের কাছে যায় আর গডেসকে বলে, কিয়ং অনেক অদ্ভুত একটা মেয়ে, আমি কোনো মানুষ না এটা জেনেও সে আমাকে সাধারণ মানুষের মতো ট্রিট করে এবং আমাকে ভালোবাসতে চায়। গডেস বলে, আমি জানি তুমিও কম না, তুমিও কিয়ংকে ভালোবাসতে চাও। পরের দিন কিয়ং আর তার বান্ধবী একটা কফি শপে যায়। ওখানে যেয়ে দেখে তার ভাই এই কফি শপে কাজ করছে। এটা দেখে কিয়ং তো অবাক হয়ে যায়। কিয়ং এর ভাই বলে, এখন থেকে আমি তোমাকে দেখে রাখবো, তোমার খরচ চালাবো, তুমি আর জব করো না। কিয়ং বলে, আমি জব ছাড়তে পারবো না, ওঠার কারণে আমি টাইম কাটাতে পারি। পরের দিন কিয়ং তার ভাইকে মেডিকেল করতে হসপিটালে নিয়ে যায় যে তার ভাইয়েরও তার মতো ব্রেন টিউমার হয়েছে কিনা। বাইরে ডক্টর কিয়ং এর সাথে মিওলকে দেখে তার গাল টানাটানি করে আর বলে, তোমার ছোট ভাই দেখতে অনেক বেশি কিউট। ওই সময় কিয়ং এর ভাই এসে মিওলকে বলে, তুমি তোমার চুলের কালার কবে চেঞ্জ করছো? কিয়ং এসব শুনে অনেকটা অবাক হয়, কারণ ডক্টর মিওলকে দেখে তার থেকে ছোট বলেছে। আবার তার ভাই বলেছে চুলের কালার চেঞ্জ কবে করছো, তবে কিয়ং সেটা কেন দেখতে পাচ্ছে না। এখানে কিয়ং এর ভাই মিওলের সাথে একটা সেলফি তোলে। সেলফিতে মিওলকে অন্যরকম দেখাচ্ছিল। কিয়ং এটা মিওলকে বললে মিওল বলে, পৃথিবীর মানুষ আমাকে এক একজন এক একভাবে দেখতে পায়, তবে তুমি আমাকে যেটা দেখো এটাই আমার রিয়েল চেহারা। এরপর মিওল আর কিয়ং যখন বাসায় ফিরছিল তখনই হঠাৎ বৃষ্টি নামে। কিয়ং বলে, যখনই বৃষ্টি হয় তখন সবার কাছে ছাতা থাকলেও আমার কাছে ছাতা থাকে না। মিওল তখন তার হাত ধরে, বৃষ্টির ভিতরে দুজন ছুটতে থাকে। অনেকটা দূরে গিয়ে কিয়ং বলে, তোমার জন্য আমি একদম ভিজে গিয়েছি। মিওল বলে, না ভিজলে এই মজাটা উপভোগ করতে পারতাম না। কিয়ং বলে, তুমি কি আমাকে ভালোবাসবে? আজ মিওল তাকে কিছুই বলে না, তার সাথে ডেট করতে রাজি হয়ে যায়। ওই সময় গডেস এসব বুঝতে পারে আর বলে, কোনো সিস্টেমে কোনো প্রবলেম হলে এটা রিসেট করা উচিত, আর ঠিক না হলে সেটা রিপ্লেস করতে হবে। ওদিকে মিওল তো প্রথমে কিয়ংকে ভালোবাসতে রাজি হয়েছিল, তবে পরে ভাবে এটা আমার ঠিক হচ্ছে না। তখনই হঠাৎ মিওল ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। কিয়ং এটা দেখে একদম অবাক হয়ে যায়, মিওল কোথায় হারিয়ে গেল হঠাৎ করে। ওখান থেকে সে তাড়াতাড়ি করে বাড়িতে ফেরেন, তবে বাড়িতে এসে দেখে মিওলের ঘরটাও ওখান থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে। এসব দেখার পর সে অনেকটা আপসেট হয়ে পড়ে। ওদিকে আমরা মিওলকে গডেসের সাথে দেখি। গডেস তাকে নিয়ে কিয়ং এর আগের স্মৃতিগুলো দেখাচ্ছিল এবং বলে, কিয়ং এর জীবনের কষ্টের পিছনে একমাত্র তুমি দায়ী, এমনকি কিয়ং এর বাবা মা তোমার কারণেই মারা গিয়েছিল, তার মাথায় যে টিউমারটাও হয়েছে এটার জন্য তুমিই দায়ী। এসব শুনে মিওল তো থমকে যায়, সে অনেকটা কষ্ট পাইতে থাকে। গডেস বলে, তুমি যদি তার জীবনে থাকো তাহলে সে আরো বেশি কষ্ট পাইবে, তোমরা দুজন কখনোই এক হতে পারবে না, কারণ দুজন ভিন্ন দুনিয়ার। ওদিকে আমরা কিয়ংকে দেখি, সে স্টেশনের সামনে দাঁড়িয়ে ভাবছিল, আমার প্রিয় মানুষগুলো সবসময় আমাকে ছেড়ে চলে যায়। তখনই সে সামনে তাকালে দেখে মিওল তার সামনে দাঁড়িয়ে আছে। কিয়ং ছুটতে থাকে মিওলের কাছে যাওয়ার জন্য, তবে যখন সে সিঁড়ি দিয়ে উঠছিল তখন তার টিউমারে প্রচন্ড পেইন শুরু হয়ে যায়, কারণ মিওল আজ তার ব্রেসলেট রিসার্চ করে দেয়নি। কিয়ংকে এমন কষ্ট পেতে দেখে মিওল তার কাছে এসে তার ব্রেসলেট রিসার্চ করে দেয়।
কিয়ং বলে তুমি এভাবে আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? নেক্সট টাইম যাওয়ার আগে তোমার বাড়ির ঠিকানাটা আমাকে দিয়ে দিও, যাতে আমি তোমাকে খুব সহজে খুঁজে বের করতে পারি। মিওল বলে তুমি আমার পিছনে টাইম নষ্ট করো না, আমাদের দুজনের এক হওয়া কখনোই সম্ভব না। এটা শুনে কিয়ং কান্না করতে করতে বাড়িতে চলে যায়। এরপর সে রাস্তা পার হওয়ার সময় মন খারাপ করে বলে তুমি প্রতিদিন আমাকে রাস্তা পার করে দাও, আজকে আর আসবে না? এত ডাকাডাকির পরও ওখানে মিওল আসে না। বাসায় গিয়ে সে ছাদে উঠে বলে তুমি না আসলে কিন্তু আমি এখনই ছাদ থেকে লাফ দেব। এরপরও মিওল আসে না। রাত্রে সে মিওলের জন্য অপেক্ষা করতে করতে ফ্লোরের উপরে ঘুমিয়ে পড়ে। তখনই মিওল তার রুমে আসে আর সে তার ব্রেসলেট চার্জ করে দেয় যাতে কিয়ং এর ব্যথা না হয়, এবং সে তার মাথার নিচে একটা বালিশ দিয়ে ওখান থেকে চলে যায়। পরে সে একটা ফাঁকা জায়গায় মন খারাপ করে বসেছিল। পরের দিন সকালে কিয়ং ঘুম থেকে উঠে বলে তুমি আমার সামনে আসলে আমি তোমাকে মেরে ফেলবো, তুমি আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছো? এরপর কিয়ং তার হাতের ব্রেসলেট খুলে ফেলে যাতে পেইন হলে মিওল তার কাছে আসে। তবে আমরা দেখি ব্রেসলেট খুলে ফেলার কারণে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ওদিকে আমরা মিওলকে গডেসের সাথে দেখি। গডেস বলে তুমি এভাবে বাঁচতে পারবে না, এজন্য তুমি কিয়ংকে ভুলে যাও। এটা শুনে মিওল রাগ করে ওখান থেকে চলে যায়। এদিকে কিয়ং এর জ্ঞান ফিরলে সে চারিদিকে মিওলকে খুঁজতে থাকে, কারণ সে মিওলের জন্য পাগল হয়ে গিয়েছে। তখনই সে তার সামনে মিওলকে দেখে আর ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। কিয়ং বলে তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? কথা দাও আর কখনো আমাকে একা ফেলে যাবে না। মিওল বলে আমি তোমার সাথে থাকলে তোমার জীবন আরো বেশি অন্ধকার হয়ে আসবে। কিয়ং বলে আমি অন্ধকারকে ভয় পাই না, আমি সবসময় তোমার সাথে থাকতে চাই। তখনই হঠাৎ কিয়ং ওখান থেকে গায়েব হয়ে যায়। মিওল তাকে কোথাও খুঁজে পায় না। ওদিকে কিয়ংকে দেখি গডেস তাকে তার দুনিয়ায় নিয়ে গিয়েছে, এবং গডেস যেখানে কিয়ংকে অনেক বোঝায় যে তুমি মিওলের সাথে থেকো না। তবে কিয়ং তো গডেসের কোনো কথাই শোনে না, সে মিওলকে কোনো মতেই ভুলতে পারবে না। তাই বাধ্য হয়ে গডেস তাকে মিওলের কাছে পাঠিয়ে দেয়। তারা দুজন একে অপরকে পেয়ে অনেক বেশি খুশি হয়। এরপর দেখি মিওল আর কিয়ং হাসছিল। তখন কিয়ং বলে আমার বসন্ত অনেক পছন্দ, কারণ বসন্তে অনেক ফুল ফোটে। এটা শুনে মিওল টাইম রিভার্স করে বসন্তের সময় নিয়ে যায়। চারিদিকে এত ফুল দেখে কিয়ং এর খুশির ঠিকানাই থাকে না। সে বাচ্চাদের মতো ছোটাছুটি করতে থাকে, লাফালাফি করতে থাকে। তারা দুজন সারাদিন অনেক সুন্দর সুন্দর মুহূর্ত পার করে। এরপর রাত্রে বাসায় গিয়ে দেখে কিয়ং এর আন্টি এসেছে। কিয়ং এর আন্টি মিওলকে দেখে বলে অনেক রাত হয়েছে, তুমি কি বাসায় যাবে না? কিয়ং এটা শুনে মিওলকে বাসা থেকে বের করে দেয়, কারণ কিয়ং তার আন্টিকে অনেক ভয় পায়। আর গোপনে তার ফোনটা মিওলকে দিয়ে বলে রাত্রে ফোনে কথা হবে। এরপর দেখি রাতে তারা দুজন ফোনে কথা বলে। মিওল বলে আমি ফার্স্ট টাইম ফোনে কারোর সাথে কথা বলছি। কিয়ং বলে তাহলে তো আমি খুবই লাকি মেয়ে। পরের দিন কিয়ং মিওলকে সাথে নিয়ে সবার জন্য শপিং করে, কারণ সে মারা যাওয়ার আগে সবার জন্য গিফট দিতে চায়। এরপর তারা স্টুডিওতে গিয়ে কাপল ফটো তোলে। ওই ছবিটা কিয়ং তার ফোনের ওয়ালপেপারে দিয়ে রাখে। এগুলো করতে করতে কিয়ং অনেকটা ইমোশনাল হয়ে যায়, কারণ সে তো আর বেশি দিন এই পৃথিবীতে নেই। পরের দিন মিওল গডেসের সাথে দেখা করতে যায়। গডেস তাকে ভিতরে যেতে দেয় না, বলে যা বলার বাহিরে দাঁড়িয়ে বলো। মিওল বলে আমি বিভিন্ন বিষয় ভেবে অনেক সময় পার করে দিয়েছি, এখন আমি আর সময় নষ্ট করতে চাই না, আসল কাজ করতে চাই। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তখন আমরা গডেসকে দেখি সে খুবই অসুস্থ। তার এমন অবস্থা, এজন্য সে মিওলকে ভিতরে আসতে দেয়নি, কারণ মিওল এটা দেখলে অনেক কষ্ট পেত। ওদিকে মিওল ছুটতে ছুটতে কিয়ং এর বাড়ির সামনে আসে আর কিয়ংকে প্রপোজ করে বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিয়ং তার মনের ফিলিংস শেয়ার করে। এভাবে তারা দুজন কাপল হয়ে যায়। পরের দিন কিয়ং মিওলকে দেখে অনেক বেশি লজ্জা পাইতে থাকে। মিওল বলে আগে তো তুমি লজ্জা পাইতে না, এখন কেন লজ্জা পাচ্ছ? পরের দিন সবাই একসাথে বসে ডিনার করছিল। তখন কিয়ং এর আন্টি কিছু একটা আনতে ভেতরে যায়। ওখানে গিয়ে সে কিয়ং এর ওই ছবিটা পায় যেটা কিয়ং মরার পর ফিউনারেলের জন্য তুলেছিল। ওই ছবিটা দেখে কিয়ং এর আন্টি বুঝতে পারে কিয়ং এর কিছু একটা হয়েছে, এবং সে অনেক কান্না করতে থাকে। কিয়ং তার আন্টির কান্না দেখে ফেলে এবং নিজেও কান্না করে দেয়। একটু পর তারা দুজনেই স্বাভাবিক হয়ে খাবার খাওয়া শুরু করে। তারা তাদের কষ্ট লুকিয়ে রাখছিল, তবে মিওল এটা বুঝতে পারে। পরের দিন কিয়ং গডেসের সাথে দেখা করে আর বলে আমি ভাবতাম গডেসের জীবন অনেক শান্তির হয়, তবে আপনাকে দেখার পর আমি বুঝতে পেরেছি গডেসের জীবন কতটা কঠিন। আপনি মানুষকে ভালো রাখার জন্য এবং এই পৃথিবীকে ভালো রাখার জন্য কতটা কষ্ট সহ্য করেন। এটা শুনে গডেস বলে আমি সারা জীবন যে কথাটি শুনতে চেয়েছিলাম আজ আমি সেটা শুনতে পেলাম। রাত্রে কিয়ং বড় একটা কেক কিনে মিওলের কাছে যায় আর বলে আজ পর্যন্ত তোমার জন্মদিন কেউ পালন করেনি, আজ আমি তোমার জীবনের সমস্ত জন্মদিন একসাথে পালন করতে চাই। তারা দুজন মিলে কেক কাটে এবং খুবই সুন্দর সুন্দর মোমেন্ট স্পেন্ড করে। এরপর বাসায় গিয়ে কিয়ং তার ডায়েরি খুলে বলে আমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করেছি।
শেষ ইচ্ছাটি বাকি আছে, আর সেটা হলো মিওলের সাথে ব্রেকআপ করা। এরপর সে মিওলের কাছে গিয়ে ব্রেকআপ করে আর বলে তোমাকে আর পৃথিবীকে বাঁচানোর জন্য আমাকে মারা যেতে দাও। মিওল বলে তুমি আমাকে বিনা থাকতে পারবে? কিয়ং বলে আমি চেষ্টা করব। এটা বলে কিয়ং সবকিছু নিয়ে ওখান থেকে চলে যায়। মিওল তাকে যেতে দেখে অনেক বেশি কষ্ট পায়। কিয়ং তার পরিবারের সবাইকে রেখে নির্জন একটা সমুদ্রের কিনারে চলে যায়। সে তার বাকি দিনগুলো এখানেই কাটিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চায়। সবার থেকে সে দূরে সরে এসেছে, কারণ সবাই যেন তাকে আস্তে আস্তে ভুলে যায়। রাত্রে কিয়ং সমুদ্রের পাড়ে বসে সবাইকে মিস করছিল। তখনই ওখানে মিওল চলে আসে। কিয়ং বলে তুমি কেন আমাকে একা থাকতে দিচ্ছ না? মিওল বলে তুমি তোমার কষ্টগুলো নিজের ভিতরে কেন লুকিয়ে রাখছো, আমাকে তো বলতে পারো। এটা শুনে কিয়ং জোরে জোরে কান্না করতে থাকে আর বলে আমি সবার সাথে বেঁচে থাকতে চাই, আমি এত তাড়াতাড়ি মারা যেতে চাই না। মিওল তাকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেয়, বলে আমি তোমাকে কখনো মারা যেতে দিব না। পরের দিন তারা দুজন মিলে খুবই সুন্দর সুন্দর মুহূর্ত পার করতে থাকে। কিয়ং তার মনের কথা মিওলের সাথে শেয়ার করে আর মিওল মনোযোগ দিয়ে কিয়ং এর কথাগুলো শুনতে থাকে। এরপর মিওল কিয়ংকে বলে আমি এখন তোমাকে যেটা দেখাবো এটা দেখার পর তুমি আমাকে পিটাইতে চাইবা। এরপর দেখি মিওল কিয়ং এর সমস্ত পরিবারকে এখানে নিয়ে এসেছে। এটা দেখে কিয়ং অনেকটা শকড হয়ে যায়। পরের দিন দেখি গডেস অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, তার প্রচন্ড কষ্ট হয়। মিওল আর কিয়ং তাকে দেখে ফেরার পথে মিওল বলে গডেসের জীবন অনেক কষ্টের। সে মানুষের ভালোর জন্য মারা যায়, আবার মানুষের জন্য পুনরায় তার জন্ম হয়। এভাবে তার জীবনটা একটা টাইম লুপের মতো চলতে থাকে। তার এমন কষ্টের জীবন দেখে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। তোমার বাবা মায়ের যেদিন মৃত্যু হয়েছিল ওই দিন আমি যে মহিলাটির জন্য কান্না করছিলাম ওটা গডেস ছিল। ওই দিন গডেসের মৃত্যু হয়েছিল, এজন্য আমি কান্না করছিলাম। পরের দিন কিয়ং এর আন্টি জানতে পারে কিয়ং কিছুদিন পর মারা যাবে, তার ব্রেন টিউমার হয়েছে। এই সত্যটি জানার পর কিয়ং এর আন্টি এতই কষ্ট পায় যে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। কিয়ং ওখান থেকে বের হয়ে গডেসকে দেখে আর কান্না করতে করতে বলে আমার দিন দিন অবস্থা খুবই খারাপ হচ্ছে, আমি সবকিছু নিতে পারছি না। গডেস বলে আমি তোমার মৃত্যুকে আটকাতে পারবো না, তবে তোমার আর মিওলের ভাগ্য পরিবর্তন করতে পারবো। আমি তোমার আর মিওলের সমস্ত স্মৃতি মুছে ফেলতে পারবো। এরপর তোমরা দুজন একে অপরকে দেখলেও চিনতে পারবে না। তুমি তোমার মতো ডক্টরের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারবে। আমার হাতে বেশি সময় নেই, তুমি রাজি থাকলে এখনই বলো। পরের দিন আমরা কিয়ংকে ডক্টরের কাছে দেখি। সে ডক্টরকে বলে আমার ব্রেন টিউমারের ট্রিটমেন্ট করাতে চাই। গত কিছু মাসের কোনো কথাই আমার মনে নেই, হয়তো ব্রেন টিউমারের কারণে আমার স্মৃতিশক্তি মুছে গিয়েছে। এটার দ্বারা আমরা বুঝতে পারি গডেস কিয়ং আর মিওলের সমস্ত স্মৃতি মুছে ফেলেছে। ওদিকে মিওলকেও দেখি, তার কিছুই মনে নেই। কিয়ং এর সাথে কাটানোর সমস্ত স্মৃতি সে ভুলে গিয়েছে। পর কিয়ং যখন হসপিটাল থেকে যাচ্ছিল তখন মিওলের সাথে তার ধাক্কা লাগে। কিয়ং তাকে দেখে বলে ছেলেটি কত হ্যান্ডসাম। মিওল বলে হ্যাঁ আমি জানি আমি হ্যান্ডসাম, তবে আমি এখন বিজি আছি। তাদের মধ্যে পূর্বের ঘটনাগুলো রিপিট হচ্ছিল, মানে তাদের সাথে আগে যা যা ঘটছিল আবার পুনরায় তাদের সাথে তাই তাই ঘটতে যাচ্ছে। পরের দিন কিয়ং ট্রিটমেন্টের জন্য হসপিটালে অ্যাডমিট হয়ে যায়। রাত্রে কিয়ং বেলকানিতে দাঁড়িয়েছিল, তখনই ওখানে মিওল চলে আসে আর বলে তুমি 1 মাস পর এমনিতেই মারা যাবে, তাই সুইসাইড করার দরকার নাই। কিয়ং বলে আমি সুইসাইড করতে আসিনি, আমি ভাবছি এই পৃথিবী যদি ধ্বংস হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। মিওল বলে এই কথাটা আমার খুবই ভালো লাগলো, চলো আমরা একটা কন্ট্রাক্ট করি। কিয়ং বলে আজব মানুষ একটা, এটা বলে চলে যাচ্ছিল। তখন মিওল তাকে নিয়ে টেলিপোর্ট করে একটা সমুদ্রের কিনারে চলে আসে। এরপর যখন মিওল কিয়ংকে টাচ করে তখন দুজনই অন্যরকম একটা অনুভূতি ফিল করে। পরে মিওল লক্ষ্য করে তার চোখ দিয়ে আপনা আপনি পানি বের হয়ে এসেছে। সেম আমরা কিয়ংকেও দেখি, তার চোখ দিয়ে পানি বের হচ্ছিল। মিয়ং এর মনে অনেক প্রশ্ন জমা হয়, তাই সে গডেসের কাছে যায় আর বলে তুমি আমার সাথে কি করেছো, আর ওই মেয়েটির সাথে আমার কিসের সম্পর্ক, আমার আগের কোনো কিছু মনে পড়ছে না কেন। গডেস বলে আমি তোমার সাথে কিছু করিনি, যা করার ওই মেয়েটির সাথে করেছি, তবে আমার মনে হচ্ছে আমি এখন চাইলেও সবকিছু ঠিক করতে পারবো না। ওদিকে কিয়ং ও মিওলের কথা চিন্তা করছিল আর তার ফোনের নাম্বার চেক করছিল। ওই সময় সে একটা আননোন নাম্বার পায় আর সেটাতে সে কল করে, তবে রিং হলেও কেউ কল ওঠায় না। ওখানে মিওল তার কাছে আসে। এরপর তারা একটা কফি শপে বসে কথা বলে, তবে তারা একে অপরকে চিনতে পারে না। মিওল বলে গডেস তোমার সাথে কি করেছে? কিয়ং বলে গডেসটা আবার কে, আমি তাকে চিনি না। এগুলো বলতে বলতে সে ওই নম্বরে বারবার কল করতে থাকে, তবে কেউ রিসিভ করছিল না। এটা দেখে মিওল বলে মানুষ যদি সময় মতো কল রিসিভ না করতে পারে তাহলে মানুষ কেন ফোন ব্যবহার করে জানি না। ওয়েল ডিয়ার। এরপর মিওল বাসায় যায় আর ওখানে সে একটা ফোন দেখতে পায়।
দেখে ওই ফোনটাই কেউ অনেকবার কল করেছে। এরপর যখন সে ফোনটা আনলক করে তখন সে দেখে ফোনের ওয়ালপেপারে তার আর কিউং এর ছবি। এটা দেখে মিওল একদম অবাক হয়ে যায়, এই ফোনটা কোথা থেকে আসলো আর এই ওয়ালপেপারটা কে সেট করলো। পরের সিনে দেখি মিওল গডেসের কাছে যায় আর বলে তুমি সত্যিটা বলো, না হয় আমি কিন্তু সত্যিটা বের করে নিব ওই মেয়েটির কাছ থেকে। এরপরও গডেস তাকে কিছুই বলে না। এরপর মিওল ডক্টরের গেটআপে কিউং এর সাথে দেখা করতে হসপিটালে চলে যায়। তাকে দেখে কিউং বলে তুমি এখানে কি করতে এসেছো? এসব শুনে আন্টি বলে তুমি ডক্টরের সাথে এমন ভাবে কথা বলছো কেন? মিওল বলে আপনার মেয়ে মনে হয় ডক্টরের সাথে কথা বলতে ভয় পায়। এটা বলে সে কিউংকে চেকআপের নামে চোখ কান নাক টেনে ডিস্টার্ব করতে থাকে। এরপর দেখি রাত্রে কিউং ঘুমালে দেখে সে মারা গিয়েছে আর মিওল তার ছবির পাশে বসে জোরে জোরে কান্না করছে। কিউং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বলে তুমি কান্না করো না, আমি তো আমার মৃত্যুতে কান্না করছি না, তুমি কেন কান্না করছো? এরপর কিউং এর ঘুম ভাঙলে সে নিজেকে মিওলের বাড়িতে পায়। মিওলকে বলে আমি এখানে কিভাবে আসলাম আর তুমি আমার ফিউনারেলে কান্না করছিলে কেন? মিওল বলে আমি তোমাকে স্বপ্নের ভিতর এখানে নিয়ে এসেছি আর মৃত্যুর দেবতা কখনো কান্নাই করে না। আসলে কিউং ওই সময় হসপিটালে ছিল, মিওল তাকে স্বপ্নে এখানে নিয়ে এসেছে। মিওল বলে তুমি স্মাইল করো তাহলে তোমার আর আমার সমস্ত স্মৃতি মনে পড়বে। তবে কিউং এর স্মাইল দেখলে মিওল বলে থাক, এমন সুন্দর স্মাইল দেখলে আমি বাকি স্মৃতিও ভুলে যাব। পরের সিনে আমরা কিউংকে মিওলের দুনিয়ায় দেখি যেখানে সবকিছু সাদা কালো ছিল। এটা দেখে কিউং বলে তুমি সবসময় ভালো কিছু চিন্তা করবে তাহলে তোমার জীবনও কালারফুল হয়ে যাবে। এটা বলে কিউং বড় একটা হাসি দেয় আর কিউং এর হাসি দেখতেই মিওলের সমস্ত স্মৃতি ব্যাক চলে আসে এবং সমস্ত কিছু মনে পড়ে যায়। ওদিকে হসপিটালে কিউং এর স্বপ্ন ভাঙে এবং সে তার পাশে একটা ডায়েরি দেখে যেটাতে মিওলকে নিয়ে লেখা ছিল। এটা দেখার পর কিউং এরও সমস্ত স্মৃতি মনে পড়ে যায়। কিউং দৌড় দিয়ে হসপিটাল থেকে তার বাড়িতে যায়। মিওল ওখানেই দাঁড়িয়েছিল। কিউং বলে তুমি আমাকে ভুলে গিয়েছিলে কেন? এটা বলে সে অজরে কান্না করতে থাকে। মিওল তাকে জড়িয়ে ধরে বলে তুমি গডেসের সাথে ডিল করেছিলে, এজন্য আমরা দুজন একে অপরকে ভুলে গিয়েছিলাম। এরপর কিউল মিয়ংকে নিয়ে আন্টির কাছে যায়। এখন আন্টিও তাকে দেখে চিনতে পারে। মিওল বলে আমি কিউংকে বিয়ে করতে চাই। এটা শুনে কিউং তো শকড হয়ে যায়। তাদের বিয়ের কথা শুনে কিউং এর ভাই মিওলের সাথে দেখা করে এবং তার সমস্ত জমানো টাকা মিওলকে দিয়ে বলে বিয়ের পর তুমি আমার আপুর সাথে ভালো সময় কাটাবে। বাই দ্য ওয়ে, পরের সিনে আমরা মিওলকে অনেক স্যাড দেখি, কারণ সে কিউংকে বাঁচাতে নিজেই মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নিয়েছে। সে যদি নিজেই মারা যায় তাহলে পৃথিবীও ধ্বংস হবে না, কিউং মারা যাবে না। তবে কিউংকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যেতে হবে, এজন্য মিওল প্রচন্ড কান্না করতে থাকে। একটু পর দেখি মিওল কিউংকে একটা ফুলের তোড়া দিয়ে বলে এই ফুলের তোড়া আমাকে আজকে একজন দিয়েছে, সে আজকে হারিয়ে যাবে এবং সে যাকে এই ফুলের তোড়াটা দিয়েছে সেও কাল হারিয়ে যাবে। আসলে ডিয়ার, এই ফুলের তোড়াগুলো গডেস মিওলকে দিয়েছে, কারণ গডেস আজকে মারা যাবে এবং মিওল তার ভালোবাসার মানুষটিকে বাঁচানোর জন্য আগামীকাল মারা যাবে। পরের দিন মিওল কিউং এর কাছ থেকে চিরবিদায় নিচ্ছিল। কিউং অবাক হয়ে বলে তুমি এসব কি করছো? মিওল বলে আমি চাই তুমি সবসময় হ্যাপি থাকো। কিউং কান্না করতে করতে বলে আমি হাসি খুশি থাকতে চাই না, আমি তোমার সাথেই থাকতে চাই। মিওল কিউং এর গালে হাত বুলিয়ে আদর করে দেয়। এর ভিতর ওখানেই মিওলের মৃত্যু হয়ে যায় এবং সে অদৃশ্য হয়ে যায়। কিউং ওখানেই বসে অজরে কান্না করতে থাকে, কারণ মিওল তার নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছে। এরপর আমরা 3 মাস পরের কাহিনী দেখি। কিউং এর ডক্টর বলে এটা কিভাবে সম্ভব, তোমার বাঁচার কোনো চান্স ছিল না, তবে এখন দেখছি তোমার ব্রেন টিউমার একদম ঠিক হয়ে গিয়েছে। এরপর থেকে কিউং সবার সামনে হাসি খুশি থাকতো, তবে তার মনের ভিতর একমাত্র মিওল ছিল। সে কখনো মিওলকে ভুলতে পারবে না। এমনকি সে পাগলের মতো মিওলকে মেসেজ করত আর সে নিজেই মিওলের ফোন নিয়ে নিজের মেসেজের রিপ্লাই করত। একদিন সে বাস থেকে নামলে বাস স্টপে গডেসকে দেখতে পায়, এর মানে গডেসের পুনরায় জন্ম হয়েছে। গডেস বলে তুমি কত সুন্দর করে জীবনটাকে সাজিয়ে নিয়েছো। পরের দিনে আমরা গডেসকে তার দুনিয়ায় দেখি, ওখানে সে একটা ফুল দেখে অনেক খুশি হয়। ওই সময় আমরা ওখানে মিওলকে দেখি, সে গডেসকে দেখে বলে কিউং কেমন আছে? গডেস বলে সে তোমাকে বিনা একটুও ভালো নেই, তুমি গড হিসেবে মৃত্যুবরণ করেছিলে, তবে আমি এবার তোমাকে মানুষ রূপে পৃথিবীতে পাঠাবো, তুমি কিউং এর সাথে ভালো মতো জীবন পার করবে, মেয়েটা অনেক সুইট। এই কথা শুনে সে গডকে কি বলে ধন্যবাদ দিবে বুঝতে পারছিল না। গডেস বলে এই ছাতাটা নিয়ে পৃথিবীতে চলে যাও। ওদিকে কিউং বৃষ্টির ভিতর বাসে করে বাসায় ফিরছিল, তখনই বাসটি ব্রেক করলে সে পড়ে যেতে লাগে, তবে কেউ এসে তার হাতটা ধরে ফেলে, আর এটা আর কেউ না বরং মিওল। কিউং মিওলকে দেখে বিশ্বাসই করতে পারছিল না, সে মনে করে এটা তার ভাবনা হবে। তখন মিওল বলে তোমার কি ছাতা লাগবে?
এর পরের সিনে আমরা তাদের দুজনকে কিওলের বাড়িতে দেখি। কিয়ং বলে, তুমি এতদিন কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে কত খুঁজেছি জানো? মিওল বলে, আমার ওই দিন মৃত্যু হয়ে গিয়েছিল, এতদিন আমি প্রধান গডের বাগানে ছিলাম। গডেস আমাকে মানুষ রূপে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছে এবং তোমার কাছে পাঠিয়েছে। কিয়ং বলে, আমার খুবই কষ্ট লাগছে, তুমি প্রথমবার মানুষ হয়েছে, তোমাকে খাওয়ানোর মতো এখন আমার কাছে কিছুই নেই। এরপর থেকে কিয়ং মিওলকে সবসময় চোখের সামনে রাখে, তার বুকে টিকটিকির মতো চিপকায় থাকে যাতে মিওল আর হারিয়ে না যায়। এমনকি সে অফিসে গেলেও ছোট বাচ্চাদের মতো মিওলকে অফিসে নিয়ে যায় যাতে সে সবসময় তার চোখের সামনে থাকে। তবে তাকে অফিসে নিয়ে গেলে সিও একটু বকা দেয়। মিওল বলে, তোমার যদি সিওকে পছন্দ না হয় তাহলে আমি তাকে মেরে ফেলবো। কিয়ং তাকে মনে করিয়ে দেয়, তুমি এখন গডেস না বরং মানুষ, তুমি এখন আর কাউকে মারতে পারবে না। এরপর তারা যখন বাড়িতে ফিরে তখন কিয়ং এর ভাই তাকে দেখে এতই খুশি হয় যে তার ঠ্যাং দিয়ে তাকে জড়িয়ে ধরে। ওদিকে কিয়ং এর বান্ধবী আর সিও একে অপরের প্রেমে হাবুডুবু খায়, মানে তারা দুজন রিলেশনশিপে গিয়েছে। পরের দিনে আমরা সবাইকে একসাথে দেখি, তারা সবাই একটা কিউট ফ্যামিলি পেয়ে অনেক বেশি খুশি ছিল। রাত্রে কিয়ং যখন ঘুমায় তখন তার স্বপ্নে গডেস আসে আর বলে, স্কুল ড্রেসে আমাকে কেমন লাগছে? কিয়ং বলে, অনেক কিউট লাগছে আপনাকে। গডেস বলে, তোমার জীবনে যা যা ঘটেছে আমি সবকিছু আগে থেকে ঠিক করে রেখেছিলাম, তবে তুমি যদি সহজে সবকিছু পেয়ে যেতে তাহলে তুচ্ছ মনে করতে, তাই আমি তোমার লাইফটা একটু কঠিন করেছিলাম। পরের দিনে আমরা কিওল আর মিয়ংকে একসাথে দেখি, তারা দুজন স্টার ভেঙে পড়তে দেখে উইশ করে। উইশ শেষে কিয়ং বলে, তুমি কি উইশ করেছো? মিওল বলে, আমি উইশ করেছি যাতে আমাদের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ডিয়ার, এই হ্যাপি মোমেন্টের ভিতর দিয়ে আমাদের আজকের এই কিউট ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। এবার বলো ড্রামাটি তোমাদের কাছে কেমন লাগলো? আর ইদানিং আমি নতুন ড্রামা বানানোর কোনো মোটিভেশন খুঁজে পাই না, কারণ তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করা একদমই কমাই দিয়েছো। তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ড্রামা বানানোর মোটিভেশন খুঁজে পাই। আর ডিয়ার, এবার কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন আরেকটা ড্রামা নিয়ে আসতেছি। ভালো থাকো তোমরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন সেই ড্রামার এক্সপ্লেনেশন। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।